33। চৈতন্যপুর থেকে অনামিকা মণ্ডল। সে আমাকে পিতৃতুল্য মনে করে। ফোন তুলে আদর মাখা সুরে বলে উঠল সেদিন, মেসোবাবু, এই রবিবার আমাদের বাড়িতে আপনাকে আসতেই হবে। কোনো কথাই আমি শুনব না। কেন মা? এই বিশাল বাড়ি তৈরি করেছো, ওটি দেখাবে? সে তো এলে বুঝবেন, তবুও কিছু কিছু কাজ এখনো বাকি আছে। দেখো মা, তখন ছিল 19 পয়সা টিকিট। এই পয়সার টিকিট কেটে টকি দেখেছি। টকি বোঝো মা? টকি? সে আবার কি? যাকে আজকাল সিনেমা বলে। ও, তাতে হয়েছে কি? না মানে, খুব বোকা ছিলাম তো। ওখানে জল জল করতো কত কত নামি দামি সব সেদিনকার বাড়িঘর, আরও কত কিছুই। সিনেমাতে নানান ডিজাইনের এখনও বাড়িঘর তো দেখি। আহা, তোমাদের দেখা আর এই বোকা মানুষটার দেখা কি এক হয় মা? কোনো দিন হয় না। হায়, আপনি আবার নতুন কি দেখতেন? দেখতাম তোমাদের মতন সঠিক, কিন্তু সিনেমা হলে আলো জ্বলে উঠলে দেখতাম নিমিষেই সব কিছু ভ্যানিশ। আমি তো রীতিমতো ভ্যাবা চাকা খেয়ে যেতাম। এই দেখলাম এত ঘর বাড়ি, রাস্তাঘাট, হঠাৎ চোখের সামনে থেকে গেল কোথায়? মেসোবাবু, আপনি সত্যিই এত বোকা ছিলেন? ছিলাম, কেন আছিও। যাক, আলোতে দেখতাম যেখানে এত কিছু দেখেছিলাম, এত কাণ্ড ঘটেছিল, ঠিক সেই জায়গায় একটি মাত্র মস্ত সাদা কাপড় ঝুলছে। এ কি? ও, সিনেমায় দেখেছেন মেসোবাবু? আমার কিন্তু সত্যি সত্যি নিজস্ব বাড়ি। কোনোটাই যে সত্যি আর কোনোটা যে মিথ্যে, মা এ বয়সে এসে খুব ভালোভাবে বুঝি রে মা, সঠিক বুঝি। মেসোবাবু, আমাদের বাড়ি নিজস্ব বাড়ি, সত্যি। ভেবে দেখো মা, কোনোটাই তো সত্যি নয়। নয় বাড়ি, নয় নিজের অন্য কিছু। মানে, একদিন ও বাড়ি থাকবে না, তুই থাকবি না। ওখানে আগে কোনো বাড়ি ছিল না? তোদের কোনো পরিচিতিও কি ওখানে ছিল না? হয়তো অন্যজন, অন্য অবস্থানে ছিল ওই বাড়ির জমিন। হ্যাঁ, তা ঠিক বলেছেন। কালের নিয়মে কিছুদিন পর, মানে 200-500 বছর পর হলেও ওই বাড়িটি ভেঙে আবার হবে লাট। শেষে ওই আমাদের টকি দেখার মতন ফাঁকা, একখানি সাদা পর্দায়। ওসব আমি বুঝি না। মোটামুটি আপনার পছন্দের মুড়িঘণ্ট, খাসির মাংস রান্না করব, আশা কিন্তু চাই, কোনো অজুহাত নয়। সে তো বুঝলাম রে মা। যখন খাওয়ার প্রচুর চাহিদা ছিল, তখন কিনে খাওয়ার কানাকড়িটি ছিল না। এখন আবার খাওয়ার অঢেল আমন্ত্রণ, অঢেল টাকা এলো। ঠিক তখনই ঈশ্বর পাঠালেন 2 পরমাত্মীয়। পরমাত্মীয়? তারা কে কে আমি জানলাম না। তাদের আনুন। যাবে? জানিস রে মা, ওরা দুজন হলো সুগার আর কোলেস্টেরল। উফ, এমনভাবে বললেন, শুনুন, কিছুই আমি শুনতে চাই না। দারুণভাবে মুড়িঘণ্ট বানাবো। এখন ভুঁড়ি তো আর নিতেই পারবে না। আর কি যেন খাসি মাংস, হ্যাঁ, জিভে জল আসে। ওদিকে যে আমার বিবেক বিষ আঙুল তুলে বলে যাবে। এখন কি তুই করি বলে দে মা। অবাধ্য হয়ে একদিন মেয়ের হাতে রান্না খেলে কিছুই হবে না। 34। শিপ্রা রায়। এক সময় আমার ছাত্রী, বেহালাতে বাড়ি। আমার বাড়িতে বৈঠকি আড্ডায় হঠাৎ এসে জিজ্ঞেস করে বসলো, মাস্টারমশাই, আমার আর আমাদের এই বলার পার্থক্য কি এমন আছে বলুন তো? হেসে বললাম, শিপ্রা, এখন তোমার মা অনেক টাকা দেননি, আমিও তোমাকে আর পড়াই না। তাছাড়া এ তো বইয়ের বাইরের কথা শিপ্রা। বলছি মাস্টারমশাই, আমার বাড়ি, আমাদের বাড়ি, দুটো কথার মধ্যে আমার বাড়ি বললে বেশি জোর থাকে তো নিশ্চয়ই। বলছি কি, আমি যা ভাবনা চিন্তা করি, আমার বললে শরীর আর মন উভয়ই গর্ব অনুভব করে, তৃপ্তি লাভ করে। কি গো, শুনলে তো মাস্টারমশাই কি বলল? তবে শিপ্রা, আরও কথা আছে। কি? এই বিশ্ব প্রকৃতি আমার বললে ভীষণ রুষ্ট হয়, কারণ বিশ্ব প্রকৃতির তো স্থাবর অস্থাবর, অতি ক্ষুদ্র থেকে বৃহৎ সবই, সে তো 100 ভাগ। তাই আমার বললেই উনি অক্ষরটা তুলে বাকিটা তাকে সঠিক প্রদান করেন, অর্থাৎ মারতে মারতে শেষ পর্যন্ত ছালটি ছাড়িয়ে দেন। ওমা, সে কি? আর বলবো না। কেন মাস্টারমশাই? যাতে ওই মানুষটির চৈতন্য হয়, সার বুঝে শেষে বলতে বাধ্য হয়, না হং না হং, তু হুঁ। আর মাস্টারমশাই, আমাদের এটি বললে
এক অনেকখানি বাঁচুয়া, তা কেন সম্পূর্ণ খুশি থাকা যায়। ওখান থেকে উঠিয়ে নিলে থাকে মাদের। মাদের, হ্যাঁ, প্রকৃত মানেই মা। বাড়ি ঘর সংসার যা কিছু সবই মাদের, অর্থাৎ মায়েদের। সব ঝামেলা এখানেই খতম। মায়ের যখন তখন চিন্তা থাকে না। 35। হ্যালো সাহিত্যিক, সকাল সকাল বোধহয় বিরক্ত করলাম। কোনো সন্দেহ নেই, তা তো করলেন। হ্যাঁ, বলেন কি? শুধু কি তাই? আমার বোধের এইমাত্র 12টা বাজিয়ে ছাড়লেন। আচ্ছা, আমি কোথা থেকে বলছি আগে বলুন তো? ওই কোনো বেশ দামি কোনো একটি ফোন থেকেই বলছেন। ফোন থেকে, বুঝলাম। অবশ্যই ফোনটি আমার খুব দামি। যাক, আমি আপনার বুধির 12টা বাজালাম কিভাবে? সিলভার কাপ মাছটিকে যদি আপনি ইলিশ ভাবেন বা ঠাওরান, তাহলে সকাল সকাল আর কি বলি বলুন? কেন ভাবছেন আমি আপনার লেখা পড়িনি নাকি? আপনার প্রায় বইগুলো সব পড়েছি। বই লেখা আর সাহিত্যিক লেখক হওয়া কি এক? আরে এতগুলো বই যার, মানে এতগুলো বইয়ের আপনি মশাই লেখক। শুনুন, লেখক তো বহু রকমের হয়। লেখক বহু রকম মানে অনেক রকম। জমির দলিল যারা লেখেন তারাও লেখক। 5টি গ্রামার বই পড়ে নতুন একটি গ্রামার বই যিনি লেখেন তিনিও লেখক। আরে তিনি আপনাদের মতন না। আমি তা বলে সাহিত্যিক কিন্তু মোটেও নয়। সে কি, কেন? এটি আমার ব্যক্তিগত ধারণা। বলছি, তাহলে আপনার ধারণায় সাহিত্যিক কে? তিনিই সাহিত্যিক, যিনি যা বলেন কিংবা লেখেন যা ইতিপূর্বে কেউ শোনেননি বা ছাপা অক্ষরে আদৌ প্রকাশ ঘটেনি, তিনি আপনার ধারণায় কেবল সাহিত্যিক। হ্যাঁ, তিনি প্রথম দিকদর্শক। আম আর আমড়াকে সকাল সকাল এক করে দিলেন বন্ধু। রাখি। 36। দাদা, টবের গাছগুলো ভারী সুন্দর, ফলনও দেখছি চমৎকার অধিক। হ্যাঁ, সবই ঠিক, তবে ছায়াদানে এদের ক্ষমতা কই? ছাই। তাহলে বলতে চান ফলনশীল গাছের কি প্রয়োজন নেই? আছে। এর চেয়ে ঢের ঢের বেশি প্রয়োজন ওইসব ঝাড় ঝোপ, বাবলা, বাবলা, তাল, খেজুর, অশ্বত্থ এসবের। কেন? কারণ এসব গাছ সবার মঙ্গল সাধনা করে, পশু পাখিদের আশ্রয়। আর এই শৌখিন গাছ কেবল মনোরঞ্জন করতে পারে, তা আবার বিশেষ বিশেষ মানুষের জন্য। সর্বসাধারণের জন্য কি কোনো কাজে লাগে? কিন্তু ফলন দেয় তো এদের মালিককে যথেষ্ট। টবের গাছ তা দেয়, তবে বিক্রি করেও কিছু কিছু। তাই সব টব গাছের এই কৃতজ্ঞতা ইচ্ছাটুকু শেষ পর্যন্ত আর থাকে না রে ভাই। এসব শখের ঘর, চাউমিন খাওয়া, ভাত চাই ভাত, যা সর্বসাধারণের এবং পশুদের পাখিদের জন্য। ঝোপঝাড় হারিয়ে দেখো কত জীবজন্তু পাখি সবাই বিপন্ন। তাই ঝোপঝাড়, বেশি বেশি বড় বড় গাছ। পয়লা বৈশাখ 1429। ময়নাগড়ের রাজার আমন্ত্রণ। রাজা সিদ্ধার্থ বাহু বলীন্দ্রের আহ্বান। মনটা আমার তিড়িং করে নেড়ে উঠল। কারণ আছে। মা ছিলেন ওই ময়নার রাজার দেশের এক দুস্থ প্রজার ছোট্ট মেয়ে। কালদহ, মাকড়দহ, রাজা লাউ সেন, কত গল্প যে মা করত সেই বসে। বছরে বছরে কত না কিছুতেই হতো না কিছুতেই শেষ। সেই ময়না গোটা মহাভারত। বলতো, বোকা বোকা রে, আমার বাপের বাড়ির হাতি ভাঙা পুল, খালে কাক চক্ষু জল, গাছের ছায়ার নিচে 2-4টি চক্রবর্তী ঘর, 2 ভাই আমার অতুল শীতল, ময়নার মাটি পবিত্র মাটি, ধার্মিক প্রজা সব। জিজ্ঞেস করতাম, ধার্মিক মানে কি গো মা? সবাই দুস্থ হলেও সৎ সরল, কারণ ধার্মিক রাজার দেশ তো। শত ধন্য ওই ময়নাগড়। আমি ওই ধার্মিক রাজার দেশে ছিলাম এক অতি সাধারণ বামুনের মেয়ে। এটি আমার মস্ত বড় গর্ব, বড় পরিচয়। বলতো আরও কত 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 শত। বাবার কাঁধে চেপে দেখতে যেত নাকি রাস কিংবা রথ, ঝুলন পূর্ণিমার ভাসত রাজার তরী। কালদহ মাকড়দহ হতো রঙিন, সাজত তরী নানান ফুলে ও গাছে, দুলত দোলায় কালা চাঁদ, আলোতে ঝলমল। কালদহ বুকে বাজত খোল, ঝাঁঝ কাঁসর। ভিড়ে উপচে পড়া কত লোকজন, বড় হলে পড়বি সব।
পশ্চিমে সূর্যে উঠেছিল ভোরে, সেই রাজার নাম রে বোকা লাউ সেন। কেবল তাদের ঠাকুরের শ্রদ্ধা ভক্তির ফল। আমার ঘুমে দু চোখ ঢুলুঢুলু, তবু মায়ের আমার গর্ব ভরে বলা ময়নাগড় গল্প কথা কিছুতেই যেত না আর থেমে। বড় হলাম, মা হারালাম, এখন আমি বুড়ো। আজ আমার হাতে ওই ময়নাগড়ের মহান রাজার নিমন্ত্রণ। মনটা আমার তিড়িং তিড়িং করে উঠল, তাই নড়ে। আরও কারণ আছে। এখনও সেই ময়নাগড় তো আছে, আছে আজও কালোদহ আর মাকড়দহ সবই। কেবল জন্ম মাটিকে এমন গর্ব ভরে বলা আমার দুঃখী মাটি, সে আজ নেই। 38। বম্বল মানে একটি আঁটি পালং তো বেশ নিলাম, চাই কিছু কচু। কচু খুঁজছেন? এই তো আমার দোকানে। ওগুলো কচু শেখাচ্ছিস বাঁদর? সব কটাই তো কচু মুড়ো, ও একটিও চলবে না রে। মালিক বুড়ো হয়েছেন, তাই কচু মুড়ো দেখে কপালে ভাঁজ। আরে গুরু, ওগুলো এমনি দিলেও কেউ নেবে, আমি তো নেবই না। আপনি যদি এভাবে কচু মুড়ো দেখে বিদ্রুপ করেন, তাহলে কাকে আর কি বলি মালিক। না নেন তবে ওকে সম্মান তো দেবেন। বটে, গিন্নি ভীষণ চটে যাবে। হ্যাঁ হ্যাঁ, জানিস ভালো মতন, সে তো পছন্দই করবে না। তো বলছি নিয়ে যান, বালতি ফুটো হয়ে গেছে। সে তো কবে এই মাত্র আমি বুঝি মালিক, একমাত্র। আপনারা তো এসব বুঝেও বোঝেন না কেন শুনি। কি বলিস তুই? আকার ইঙ্গিতে যা বলিস সব বুঝি। তাই বলছি, গিন্নিমা আগে হয়তো পছন্দ করতেন না, এখন গিন্নিমা করবেন। তাই তো বলছি নিয়ে যান। ভম্বল, তুই বরাবর দেখছি উল্টে আমাকে উপহার করছিস। না, ঠিকই কথাই বলছি। কচুমুড়ো নিয়ে যাব, তুই এ কথা কেন বললি? আজ তোকে বলতেই হবে। এই বয়সে চোখ মুখ লাল করবেন না মালিক, শান্ত হন, ঠান্ডা মাথায় মূর্খ ভম্বলের কথাটা বোঝার চেষ্টা করুন। কি বুঝবো রামছাগল, এই মজ্জাগত বকাঝকা। বলি ছেলেরা, বৌমা, নাতি নাতনি এরা কি সব এখন বাড়িতে আসে না থাকে? তুই জানিস না? সব জানিস। আমার সাথে মশকরা হচ্ছে বেয়াদব। না, আপনাদের ওই ছেলে দুটি মানে বাবুদের ব্যাপার তো, মতিগতি ফিরলেও তো ফিরতে পারে। আরে রাখাল, ছেলে দুটি কি আর তোদের মতন বড় বড় চাকরি করে, বাইরে থাকে? তাই ওরা বাধ্য হয়ে থাক থাক, শাক দিয়ে মাছ ঢাকা হয়। ভম্বল অনেক কিছুই জানে, আপনার হাঁড়ির খবর সে প্রতিদিনই পায়। তোদের আর কাজ কি? পড়ার দৌড় তো আমার জানা। আমার দুটি ছেলে কি পজিশানে আর কী সব পোস্টে জানিস? সব জানি। কি? আপনি এখন আমার চোখে সত্যি মুড়ো কচু, আর ও দুটো ডেফা কচু। তুই চুপ কর রাখাল, ওরা এখন কি করে শুনলে আঁতকে উঠবি। খুব দামি চাকুরি, বেতন শুনলে তোর পিলে চমকে যাবে। সে চাই যাক, পাক বা করুক। ও শালার পো দুটি আজ সবুজ ওই পালং আঁটিতে লেপ্টে আটকে আছে, এখন কোনো দিনই এখানে আর আসবে না। ভম্বল, এটা বাজারের মূর্খ। ওরা যাই করুক, আমার রক্ত ছেলে তো। ওদের ওভাবে তুই ডেফা কচু আর বলিস না, তোকে দুহাত জড়ো করে বলি। মালিক, ওরা ঢ্যামনা দুই শালা ডেফা কচু ছাড়া অন্য কিছু নয়। তুই তো আমার স্ত্রী পক্ষান্তরে, তুই তো আমাকে গালি দিচ্ছিস। মালিক, আপনার দুজনকে এখন দেখলে সত্যি মুড়ো কিছু ছাড়া আর কিছু মনে হয় না। আজ বড় দুঃখে বলছি এসব। ভম্বল, না, চোখের জল এভাবে ফেলবেন না, এটা বাজার। ভম্বল ছোটোবেলা থেকে মালিকের পাশে ছিল, থাকবে। দিচ্ছি 2 কিলো, নিয়ে যান, সাধ্যে কুলোবে। নামমাত্র দাম, এমনি যে দেব সে সাহস তো আমার নেই। ভম্বল, তুই চুপ কর। মালিক, সব জানি। আপনি ওই এক আঁটি পালং কেনার মানুষই ছিলেন না। আজ সব খুইয়ে আপনি আমার চেয়েও ভিখারি। হায় ঈশ্বর। 39। দাদা, আপনি থাকেন কোথা? আপনি কি যাবেন? যেতে পারি যদি মন চায়। বলুন থাকেন কোথায়? আমি যেখানে এখন বাস করি বাঁশখানা গ্রাম, বাঁয়ে বালুঘাটা ঝাউবন, ওপারে গাঁ রানীগঞ্জ, ওটি নন্দীগ্রাম। তাই বড্ড শোনা এ নাম, নন্দীগ্রাম। এখন এখানে আমার উঠোনি হলদিয়া।
হলদি নদী, ছলাৎ ছলাৎ অনুক্ষম তার ঘোলা জল, এপার ওপার যাতায়াত, চেনা অচেনা নানা মানুষজন, নানান পণ্য হয় পার এপার ওপার। ভিনদেশি ওরা সব নদী ধার বরাবর ইট ভাটায়। সন্ধ্যার ওদের ওখানে বসে জমজমাটি হাড়িয়া আসর, বাজে মাদল, চলে ওদের ভিতর প্রতিদিন মিলনের উৎসব। দারুণ দারুণ। দুই পারে সাঁঝে শঙ্খ কাসর এখনো বাজে, বাতাসে ভাসে ভোরে কিংবা সন্ধ্যায় মধুর আজানের সুর, দিনের জবনিকা টেনে রাত্রি নামে ভাবে, মহাভাবে প্রতিদিন। বাহ, বলুন। শিশু থেকে হলদিয়াকে ওপার থেকে চেনা, আর এখন এপার থেকে দেখি চিনি প্রতিদিন। সে কি কি দেখেন, কত কত পরিবর্তন, অথচ নদী একই থেকে আছে, মানুষজন সবই আছে, আছে আগের মতোই পণ্য সামগ্রী সব। তা তো থাকবেই, কিন্তু নেই 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 শুধু সেই নদী, নেই সেই মানুষজন, কিংবা সেই পণ্যে সামগ্রীর চালানের রং ঢং। বলছেন কি পরিবর্তন? পরিবর্তনের ভেতর অপরিবর্তন সেই তো একই রয়েছে। চেতন, তিনি নৃত্য করান তার তালে তালে, আর তারই আপন পায়ের ছন্দে, তারই অদৃশ্য ছোঁয়ায় নিত্য নতুন এভাবে ফোটে নতুন নতুন দিন, গন্ধ কমল শতদল। সবই কি একেতেই দেখি অদ্ভুত ছন্দময়? তাহলে দিন তো আপনার ভালোই কাটছে। ভালো না, চলে যায়, তবু ভীতি ভয় উৎকণ্ঠায়। কেন? সংসার ছয় নয়, সংসার আনন্দে ঘুরে। বুঝলাম না, কত কাটাকাটি এ জীবন, এরা কেউ ওঠেনি ধুলি ছেড়ে, কেউ না, মাঝে মাঝে গর্জে আস্ফালন। বুঝি না আমি, কি হয় হানাহানি দ্বন্দ্বে? সবই শরীরই হয় পরিণামে শান্ত পবিত্র সাদা। ওইসব যোগ্য অজ্ঞ ভিনদেশিরা সবই ভালোভাবে বোঝে। ভাবছি এ শরীরে সত্যি কোনো দাম নেই। বাজে কথা, এ শরীরে আছে বলেই তো এইসব হয় অনুভব। এই দিক দিয়ে দেখলে তা ঠিক। অসুখ মাঝে মাঝে, ঝড়ঝঞ্ঝা, নামক অশ্রু তুফান বাদল, যেন এসব সবই উৎসব। এ কি উৎসব বলেন? নইলে শুধু শুধুই কি শরীর ছেড়ে চলে যাওয়া? এ তো সেই পরীক্ষা হলে পরীক্ষায় ডাহা ফেল করা। বুঝলাম না, আঁচড় নেই যে জীবন, আর পরীক্ষা হলে শুধু খাতার জমা দেওয়াই তো সমান। এটি কি প্রকৃত মানুষের জীবন?